অভিজিৎ, গগন এখনো আসলো না কেন? এর আগে তো ও এরকম করেনি। জানি না স্যার, ফোন করে তো বলেছিল খুবই আর্জেন্ট কাজ রয়েছে, এখনই এসে দেখা করুন। নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, না হলে ও এইভাবে আমাদের ডাকতো না। হ্যাঁ স্যার, যখনই ও আগে কখনো ফোন করেছে কাজের কথাই বলেছে। যাই বলো অভিজিৎ, ওই ছেলেটা খুব কাজের। স্যার সেই জন্যই তো ছেড়ে রেখেছি, অপরাধীদের সঙ্গে থাকার জন্য, না হলে এতদিন জেলেই থাকতো। ও এখানে আসতে বলেছে তো না? হ্যাঁ স্যার, এই জায়গার কথাই বলেছিল। বেশিরভাগ সময় এখানে এসেই আমার সঙ্গে দেখা করে। মনে হচ্ছে এসে গেছে। হ্যাঁ ডক্টর। আই এম সরি স্যার, আমি ওকে বাঁচাতে পারলাম না। কিন্তু ডক্টর, ওকে যখন আমরা নিয়ে আসি তখন তো ও বেঁচে ছিল। না স্যার, এখানে আনার আগেই ও মারা গেছে। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল, শরীরটা গরম ছিল, তাই আমরা চেষ্টা করেছিলাম যদি বাঁচানো যায়। স্যার হতে পারে ইলেকট্রিক শক খাওয়ার পর হার্ট অ্যাটাক হয়ে গেছে। না স্যার, আসলে ওর মৃত্যুর কারণ অন্য কিছু। কি? এর মৃত্যুর কারণ অন্য কিছু? হ্যাঁ স্যার। কি কি কারণ হতে পারে? এটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না। অভিজিৎ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। ডক্টর সালুকেই বলতে পারবে কি হয়েছে। স্যার, স্যার যদি আকাশ থেকে বাজ ওর গায়ে পড়তো তাহলে শুধু ওর হাত আর পা কেন পুড়ে গেল? ওর তো পুরো শরীরটাই পুড়ে যাওয়ার কথা ছিল না? একদম ঠিক সারিকা, বড় বড় গাছ, বড় বড় বিল্ডিং পুড়ে যায়, এই লোকটির তো কোনো চিহ্ন থাকারই কথা নয়। সালুকে আমাদের চোখের সামনে ওর গায়ে বাজ পড়ে আর আগুন লাগতেই ও অজ্ঞান হয়ে যায়। না বস, যদি আকাশ থেকে বিদ্যুৎ এসে এর গায়ে লাগতো তাহলে তোমরা লাশটা নিয়ে আসতে পারতে না, এর ছাই নিয়ে আসতে, অ্যাশ। কিন্তু সালুকে বিদ্যুতের আগুন তো ওর গায়ে লেগেছে। হ্যাঁ, কারেন্ট তো লেগেছে। এটা কি ধরনের কারেন্ট স্যার? এটা কার গলা? স্যার আমি বলেছি। এর পরিচয়? সরি স্যার, আমার আগেই বলে দেওয়া উচিত ছিল। ও নিখিল, ইন্সপেক্টর নিখিল, সিআইডিতে নতুন অফিসার। ও নতুন ইন্সপেক্টর। আচ্ছা, এই ল্যাবের মধ্যে প্রথম দিনেই এর চোখে মুখে এত হাসি কেন? সেটাও এসিপি প্রদ্যুম্নের সামনে? তোমার কি জানা আছে যে এসিপি প্রদ্যুম্নের সামনে হাসতে হলে দেওয়ালের দিকে মুখ করে স্রেফ 2 সেকেন্ড হাসতে হবে, কেবল 2 সেকেন্ড। আরে শিখে যাবে ডক্টর সালুকে, শিখে যাবে। কি ভাই, তুমি জানতে না? না স্যার, সরি স্যার। কি সরি স্যার? ডক্টর সালুকের সামনে আমাদের নাক কাটিয়ে দিলে। স্যার আমি তো শুধু 1 মিনিট বাচ্চা, যখন দুজন সিনিয়র কথা বলে না তখন মাঝখানে তোমার নাকটা গলাবে না। ছোট ছেলে স্যার, ক্ষমা করে দিন। তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিস, তা না হলে সালুকে স্যার এই কেস ছেড়ে পালিয়ে যাবে। আমি তো যখনই আসি মুখের তালা মেরে আসি। ও আচ্ছা, তুমি কবে শুধরোলে ফেরেডি? সরি স্যার, আর কোনোদিন ভুল হবে না। হ্যাঁ তো সালুকে, হ্যাঁ তো আমি যে কথাটা বলছিলাম বস, যেভাবে এর হাত আর পাটা পুড়ে গেছে তাতে আমার মনে হয় যে এর 250 ভোল্ট কারেন্টের শক খেয়েছে। কিন্তু সালুকে কারেন্টটা লাগলো তো লাগলো কিভাবে?
ওখানে তো কোনো তার বা কেবল ছিঁড়ে পড়েছিল না, শুধু ইলেকট্রিকের একটা পোল ছিল। বস, ওর হাত আর পাটা দেখে মনে হচ্ছে যে ও এমন একটা জিনিস ধরেছিল যেটা থেকে ওই কারেন্ট এর শরীরে এসেছে আর এর হাত পা পুড়ে গেছে। ডক্টর সালুকেও আমাদের সামনেই বাইক ইলেকট্রিক পোলে লাগিয়েছিল। সেই সময় বিদ্যুৎ চমকায় আর আমরা দেখলাম ও পুড়ে গেল, আর ওর বাইকও। ওই পোলেই কারেন্ট ছিল অভিজিৎ, তাই তো যেই বাইকটা পোলে টাচ করলো ওতে কারেন্ট চলে এলো। কিন্তু ডক্টর, বাইকের টায়ার কিভাবে জ্বলতে পারে? ওটা তো রাবারের তৈরি, আর রাবার দিয়ে তো কারেন্ট পাস হয় না। এটা তোমাকে কে বললো? দেখো, যদি হাই ভোল্টের কারেন্ট হয় আর আর্থিং পেয়ে যায়, তাহলে বস রাবারের টায়ারেও কারেন্ট পাস করতে পারে। আর তাছাড়া এরকম কিছু কিছু রাবারও হয়, তাই না সালুকে? যেমন স্টিল বেল্ট রাবার বা কার্বন রাবার। এক্স্যাক্টলি। আবার কখনো এমনও হয় যে ওই হাই ভোল্টের কারেন্টের কারণে রাবারে আগুনও লেগে যায়। আর দেখো, টায়ারের মধ্যে তো স্টিলের বারও থাকে, হতে পারে যে ওই স্টিলের তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে গেছে। অভিজিৎ, আমাদের ওই ল্যাম্পপোস্টের কাছে গিয়ে আবার তদন্ত করে দেখতে হবে। ইলেকট্রিক সাপ্লাই লোকেদের ওখানে ডেকে নাও। তাড়াতাড়ি এসো, চেক করো তাড়াতাড়ি। স্যার, পোলে কারেন্ট রয়েছে। বাইকটা চেক করো তো। স্যার, বাইকেও কারেন্ট রয়েছে। তার মানে গগন যখন বাইক পোলে লাগিয়েছিল তখনই কারেন্ট বাইকে আসে, আর তারপর গগনের গায়ে আগুন লেগে যায়। একটু জাংশন বক্সটা খুলে দেখো তো। স্যার, এই দেখুন, বাইকের স্ট্যান্ডটা খারাপ, তাই হয়তো গগন বাইকটাকে পোলে হেলান দিয়ে রেখেছিল। হ্যাঁ, স্যার এইটা দেখুন, এই তারটা ছেঁড়া। আর পোলে লেগে রয়েছে স্যার। এর মানে হলো জেনে বুঝে কাটা হয়েছে, আর এটা খুন স্যার। আর খুনি জানতো যে এই গগন আমাদের সঙ্গে সবসময় এখানেই এসে দেখা করতো। অভিজিৎ, খুনি কি এটাও জানতো যে গগনের বাইকের স্ট্যান্ড খারাপ, আর ও যখন আমাদের সাথে দেখা করতো তখন এই ল্যাম্প পোস্টের সামনে দাঁড় করাতো? হতে পারে স্যার, হয়তো খুনি গগনকে খুব ভালোভাবেই চিনতো। হ্যালো স্যার। হ্যালো নিখিল, তুই এখন একদম নতুন। এখন অব্দি তুই ফ্রেডির কামাল তো দেখিসনি। এরা যদি সবাই কেসটা আমার উপর ছেড়ে দিত না, তাহলে এই কেসটা আমি এইভাবে সলভ করে দিতাম, তুড়ি মেরে। স্যার, আমিও এমনিতে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি স্যার। আচ্ছা, তাহলে তো তুই নিশ্চয়ই এটাও শুনেছিস যে দয়া স্যারকে দরজা ভাঙাটা আমিই শিখিয়েছি। আরে, তাকিয়ে আছিস কি? আমি মিথ্যে বলছি নাকি? এই মাঝে মধ্যে আমি একটু হাঁপিয়ে গেলে তখন ওনাকেই বলে দিই দরজাটা ভাঙার জন্য, তা না হলে দয়া স্যার তো। স্যার, দয়া স্যারের ব্যাপারে এরকম কথা বলবেন না আপনি। কেন রে, দয়া স্যারের কি পাখনা লেগেছে? দেখুন, উনি আমার গুরু, আর ওনার ব্যাপারে এরকম কথা আমি একদম শুনতে পছন্দ করব না। আরে আরে আরে, আমি তো জাস্ট মজা করছিলাম। আসলে আমি এটা বলতে চাইছিলাম যে মাঝে মধ্যে আমিও দয়া স্যারকে সাহায্য করি দরজা ভাঙার জন্য। আর স্যার, গগন এইভাবে মরার স্যার। লোক নয়, কিন্তু অপরাধীদের সঙ্গে থাকার অভ্যেস ছিল ওর। আর আমিও ওকে অনেক কিছু শিখিয়ে রেখেছিলাম, সব রকম প্যাঁচ পয়জার জানতো। কেউ না কেউ ওর পেছনে লেগেছিল স্যার অনেকদিন ধরে। হ্যাঁ দয়া, আর ও যেই হোক না কেন, ও জানতো যে গগন আমাদেরকে কি বলতে চলেছে। স্যার, যে কোনো মূল্যে এটা জানতে হবে যে ও কি বলতে এসেছিল। হতে পারে কোনো বড় ঘটনার বিষয়ে। হ্যাঁ স্যার, এমনিতে তো ও 3-4 দিন পরে দেখা করবে বলেছিল, কিন্তু হঠাৎই ফোন করে আমায় ডেকে নিল। নিশ্চয়ই কোনো জরুরি কথা ছিল স্যার। গগনের রেকর্ড আমাদের কাছে আছে না? হ্যাঁ স্যার। তাহলে দেখো কার সাথে যোগাযোগ করতো, সেখান থেকেই জানতে পারবো আমরা। স্যার, ওর পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা যাক। হ্যাঁ অভিজিৎ, ওর বাড়ির লোককেও জিজ্ঞাসাবাদ করো, ওর ফোন রেকর্ড চেক করো, আর দেখো ও কার কার সাথে কথা বলতো, কার কার সঙ্গে দেখা করতো। যে করেই হোক, আমাদের খবর নিতে হবে যে কাজটা কে করছে।
হাতে কি পিঁপড়ে কামড়েছে? কেন বারবার দরজা ধাক্কাচ্ছে? ওই ইয়ে গগন এখানেই থাকে তাই না? হ্যাঁ, এখানেই থাকে, কিন্তু এখন বাড়িতে নেই। শুধু শুধু ঘুমটা নষ্ট করে দিল। কতবার বুঝেছি ওকে যে কাস্টমার বাড়িতে ডেকো না তুমি। দেখুন, আমরা কাস্টমার না, আমরা সিআইডির লোক। সিআইডি সাহেব, আসুন না, ভেতরে আসুন সাহেব। আবার কি হলো সাহেব? আমার স্বামী আবার কোথাও গন্ডগোল পাকিয়েছে? দেখুন সাহেব, এখনো সবকিছু ছেড়ে দিয়েছে। এখন তো আমার স্বামী প্লাম্বারের কাজ শুরু করেছে। আমরা জানি সেটা। তাহলে তাহলে কি হয়েছে সাহেব? দেখুন, আপনার স্বামী তো কিছু করেননি। তাহলে ওই বলুন না, কি করেছে আমার স্বামী? তোমার স্বামী মারা গেছেন, কেউ একজন ওকে খুন করেছে। অজ্ঞান হয়ে গেছে, জল নিয়ে এসো নিখিল, কুইক। আঘাতটা সহ্য করতে পারেনি বেচারি। দেখো, যা হওয়ার সে তো হয়েই গেছে। গগনের মৃত্যুতে আমরাও আঘাত পেয়েছি। ইনফরমার ছিল ও আমাদের। আপনাদের কাজ করতে গিয়েই ও মারা গেছে। আগে জানলে এরকম কাজ করতেই দিতাম না আমি। সিআইডি কে সাহায্য করা কোনো অপরাধ নয়। তুমি আমাদের এখন এইটা বলো যে কোনো শত্রু ছিল গগনের? আমার স্বামী সব সময় সবার উপকার করেছে। যার কাছে টাকা থাকতো না তাকে টাকা দিয়ে সাহায্য করত। আপনি বলুন, এরকম ভালো মানুষের শত্রু কি করে থাকতে পারে সাহেব? দেখুন, কেউ না কেউ তোর শত্রু ছিল, যে ওর পেছনে পড়েছিল। না হলে সে জানতে পারলো কি করে যে ও আমাদের সাথে দেখা করবে? দেখুন, আপনি যদি জানেন তাহলে আপনি বলে দিন, না হলে ও আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আমি বললাম না আপনাদের, ওর কোনো শত্রু থাকতেই পারে না। আচ্ছা ঠিক আছে, গত কয়েকদিনের মধ্যে কেউ দেখা করেছিল ওর সাথে? দেখুন প্লিজ, একটু ভালো করে ভেবে বলুন। এমনকি ওর সাথে দেখা করতে আসতো যার উপর সন্দেহ হয়? না সাহেব, এখানে তো কেউ আসেনি। কিন্তু হ্যাঁ, গগন ক্যারাম ক্লাবে যেত। আর 5-6 দিন আগে যখন ও ক্যারাম ক্লাবে গেল, আর সেখান থেকে ফিরে আসার পর ও টেনশনে ছিল বলে মনে হয়েছে। টেনশন? কি ব্যাপারে টেনশন ছিল ওর? আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে, আমাকে বলো, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। শুধু বলল টেনশনে আছি, খুব তাড়াতাড়ি সিআইডির সাথে দেখা করতে হবে। এই ক্যারাম ক্লাবটা কোন দিকটায়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এই ফোনটা গগনের নামেই করা হয়েছিল। রেকর্ড পাওয়া গেছে? তো আপনি মেল করে দিন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু মেলটা চেক করো তো। ওরা গগনের ফোন রেকর্ড আমাদেরকে মেল করেছে। দেখা যাক কার কার ফোন এসেছিল আর কাকে ফোন করেছিল। মেল এসে গেছে স্যার। হ্যাঁ, ওপেন করো, দেখো। এই নাম্বার তো, এটা দেখেছো? অনেকবার ফোন এসছে এই নাম্বার থেকে। হ্যাঁ স্যার, 20 বার এসেছে। 20 বার? হ্যাঁ দয়া, কি খবর? কি বললো গগনের স্ত্রী? আচ্ছা, 6 দিন আগে ক্যারাম ক্লাব থেকে এসেছিল আর টেনশনে ছিল। ওকে, হ্যাঁ, ফোন রেকর্ড চেক করে নিচ্ছি। না, ওটা আনিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, ওকে ওকে। 6 দিন আগে ওর ফোন এসেছিল আর তারপর থেকে খুব টেনশনে ছিল। 6 দিন আগে কার ফোন এসেছিল? এটা তো ওই নাম্বারটাই যেটা থেকে 20 বার ফোন এসছে। একটু খুঁজে দেখো তো কার নাম্বার এটা। স্যার, এটা এসটি পুলিশ স্টেশনের নাম্বার। কি? এসটি পুলিশ স্টেশনের?
আসুন দাদা আসুন। এই রামু, ওনাদের ভেতরে বসা। আমরা এখানে খেলতে আসিনি আজ, একজন খেলোয়াড়ের সম্পর্কে খোঁজ করতে এসেছি। কোন খেলোয়াড়ের কথা বলছেন স্যার? গগনের ব্যাপারে। ও গগন, হ্যাঁ ওইখানে আসে, কিন্তু আজ এখানে আসেনি। কোনো কাজ থাকলে বলুন, আসলে আমি ওকে বলে দেবো। ও আর কোনোদিনই আসবে না এখানে। এ কি কথা বলছেন স্যার? আপনারা কে বলুন তো? আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, গগনকে কেউ একজন খুন করে দিয়েছে। গগনদাকে কেউ খুন করে দিয়েছে? এখানে ওর বন্ধু কে কে আছে? ড্যানি আর কাকা। এখন কোথায় পাওয়া যাবে দুজনকে? কোথাও যেতে হবে না, এখানেই আছে। আসুন স্যার। ড্যানি, কাকা, সিআইডির লোক এসছে দেখা করতে। সিআইডি দেখা করতে কেন এসেছে? আমরা কি করেছি? আমরা গগনের ব্যাপারে কিছু কথা জানতে চাই। স্যার, ওকে যা জিজ্ঞেস করতে হবে ওকেই জিজ্ঞেস করুন না। এই যা, গগনকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে যা। কারোর কোথাও যাওয়ার দরকার নেই, যেটুকু জিজ্ঞাসা করছি তার সোজাসুজি উত্তর দাও, বাস। আর সেটা বলো যে তোমরা গগনের ভালো বন্ধু তো? হ্যাঁ হ্যাঁ। গগন এখন কোথায় আছে জানো কি? না স্যার। দেখো, কাল রাতে কেউ গগনকে খুন করে দিয়েছে। খুন? গগনকে? কে করেছে স্যার? 6 দিন আগে গগন তোমাদের সঙ্গে এখানে এসেছিল। 6 দিন আগে? হ্যাঁ, 6 দিন আগেও আমাদের সাথে এখানে এসেছিল, কিন্তু আমাদের সাথে আবার ফেরত যায়নিও। তাহলে কার সঙ্গে গিয়েছিল? ওর কোনো নতুন বন্ধুর সঙ্গে দেখা করবে বলছিল। এই তোমরা দুজন ছাড়া ওর আবার নতুন বন্ধু কোত্থেকে এলো? স্যার, আমরা ছাড়া ওর আর কোন নতুন বন্ধু আছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমরা চলে যাওয়ার পরে ও আরো অনেকক্ষণ এখানে বসেছিল। তারপরে স্যার, কে এসে ওর সাথে দেখা করেছিল সেটা আমরা জানি না। আচ্ছা, এটা বলো যে এখানে গগনের সাথে দেখা করতে কাউকে দেখেছিলে? স্যার, দেখা করতে তো কাউকে দেখিনি, কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসেছিল। আচ্ছা, ওর কি এখানে কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল? হ্যাঁ স্যার, ছিল। জিতু আর গগনের মধ্যে রোজ ঝগড়া লাগতো, নাম শুনলেই লেগে যেত। জিতু কে আছে এখানে? স্যার, আমরা ওর নামটা শুনেছি যদিও, কিন্তু আমরা ঠিক জানি না যে ও কে। স্যার, আমি চিনি জিতুকে, অনেকবার আমার সামনে ওদের দুজনে ঝগড়া হয়েছিল। জিতু গগনকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল স্যার। স্যার, কোথাও জিতুই করেনি তো? এই জিতু কোথায় থাকে, ওর অ্যাড্রেসটা দাও। স্যার, বড়িবালির কোথাও থাকে। স্যার, আপনারা এখানে কি হয়েছে স্যার? গগন নামে তুমি কাউকে চেনো? গগন? হ্যাঁ। এই ওর ছবি। না স্যার, এই ছেলেটাকে আমি আগে কখনো দেখিনি। এই গগনকে এখান থেকে, এই পুলিশ স্টেশন থেকে অনেকবার ফোন করা হয়েছে। জানি না স্যার। হ্যাঁ। আপনাদের মধ্যে কেউ গগন নামে কাউকে কোনোদিনও ফোন করেছেন? না স্যার। গগনের ফোন রেকর্ডে এখানকার ফোন নাম্বার রয়েছে। ফোন তো এখান থেকেই করা হয়েছে। জানি না স্যার। একটু মনে করুন, বাইরের কেউ হতে পারে, এখানে তো অনেকেই আসে। তা নয় স্যার, বাইরের কোনো লোকই এই ফোন ইউজ করতে পারে না। তাহলে তো এখানকারই কেউ হবে, খুনির সঙ্গে যে জড়িত। তোমাদের মধ্যে কেউ যদি গগনকে ফোন করে থাকো, যদি ওর সম্পর্কে কিছু জেনে থাকো, তাহলে আমায় বলে দাও, এখনো সময় আছে। না স্যার, আমরা করিনি। না স্যার, আমি ফোন করিনি। তোমরা যেতে পারো। স্যার, ওরা 3 জন নতুন জয়েন করেছে, সন্দেহ ওদের ওপরই ছিল। কোনো ব্যাপার না, কিছু জানতে পারলে আমাদেরকে জানিয়ে দিও। ওকে স্যার। স্যার, ফোন না করলে তো নাম্বার লিস্টে আসবে না, আর ওরা বলছে যে ফোন করেনি। অভিজিৎ, ফোনটা এখান থেকেই করা হয়েছে, কিন্তু কে করেছে কিভাবে সেটাই দেখতে হবে। স্যার। হ্যাঁ স্যার, মনে হয় বুঝে গেছি যে ফোন কোথা থেকে করা হয়েছে। আচ্ছা, কোথা থেকে? ওই দেখুন স্যার, এই জাংশন বক্স পুলিশ স্টেশনের একদম কাছেই রয়েছে। হয়তো এখান থেকেই কোনোভাবে ফোন করা হয়েছে। হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করো, টেলিফোনের লোককে ডাকো, তাহলে জানা যাবে এই জাংশন বক্সে কেউ কিছু করেছে কিনা। স্যার। এই এরিয়ার সমস্ত টেলিফোন লাইনস এই জাংশন বক্স থেকে জোড়া আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পুলিশ স্টেশনের লাইনটা চেক করো।
দেখো ওখানে কোনো গোলমাল করেছে কিনা। এই দেখুন স্যার, তারটা কাটা আছে। তার মানে হলো অভিজিৎ খুনি এই তারটাকে ছিঁড়ে দ্বিতীয় তারটা লাগিয়ে ফোন করে আর তারপরে আগের মতো দুটো তার জুড়ে দেয়। কিন্তু স্যার এতগুলো লাইনস যাচ্ছে এখান থেকে, তাহলে খুনি কি করে জানতে পারলো যে কোন লাইনটা পুলিশ স্টেশনের? হতে পারে টেলিফোন ডিপার্টমেন্টের কেউ জড়িত আছে এর সাথে। না স্যার, এই ধরনের কাজ আমরা কখনোই করি না। তাহলে এটা কেন হলো? তোমরা এগুলো খেয়াল করনি কেন? তালা ভাঙা আছে, তার ছেঁড়া আছে। স্যার আমরা তো মাসে একবার হলেও এখানে চেক করতে আসি। গত মাসে যখন এসেছিলাম সবকিছু তো ঠিক ছিল স্যার। তোমরা ছাড়া আর কেউ কি আসে এখানে চেক করার জন্য? না স্যার, এই এরিয়াটা আমরাই দেখি। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, খুনি পার্টিকুলারলি এখান থেকে কেন ফোন করলো? শহরে এতগুলো পিসিও আছে, জাংশন বক্স আছে, এখানে কেন? স্যার হতে পারে যে খুনি হয়তো এই এরিয়ারই আশেপাশেই থাকে। স্যার এই এরিয়াতে তো জিতুও থাকে, যে গগনকে চেনে। ওই ফোনগুলো করেনি তো? কাজল, এই জিতু গগনকে শুধু চিনতই না, বরং ওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। প্রাণে মেরে ফেলার। জিতুর সাথে দেখা করতেই হবে অভিজিৎ। এই যে, আচ্ছা দাদা, এই জিতু এখানেই থাকে? হ্যাঁ, এখানেই আছে কি বাড়িতে? কি জানি, হতে পারে, গিয়ে দেখে নিন। জিতু, হ্যাঁ, আপনারা ব্যাস একটু দেখা করতে এলাম। আপনারা কারা? তোর খুব দূর সম্পর্কের আত্মীয়, তোকে সঙ্গে নিয়ে যেতে এসছি। আরে ঠিকঠাক করে বলো, কারা তোমরা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, গগনকে খুন কেন করেছিস তুই? কি গগন খুন হয়েছে? আরে অ্যাক্টিং ট্যাক্টিং যদি শেষ হয়ে থাকে তো বাকি কথা বলি। হ্যাঁ, কেন মেরেছিস গগনকে? স্যার আমি গগনকে কেন মারবো? আমার ওর সঙ্গে কি শত্রুতা? তোর ঝগড়া হয়েছিল না ওর সাথে ক্যারাম ক্লাবে? স্যার আমি যখন কোনো ক্যারাম ক্লাবে যাইনি, তাহলে ঝগড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই গগন যেখানে থাকে না, ওর বাড়ির আশেপাশেই পাড়াতেই একটা ক্যারাম ক্লাব আছে। কিছু মনে পড়লো তোর? ওর পাড়াতে ক্যারাম ক্লাব? তোর কাছে ঠিক 1 সেকেন্ড আছে, যা কিছু জানিস ঝটপট বলে ফেল, না হলে আমার একটা চড় খেলে 10 দিন ধরে তোর মাথার মধ্যে যন্ত্রণা হবে। তুই ওখানে ক্যারাম ক্লাবে গিয়েছিলিস, ওখানকার লোকজন দেখেছে তোকে, আর তোর ঝগড়াও হয়েছিল গগনের সঙ্গে। সত্যি কথা বল, হয়েছিল কিনা? হ্যাঁ স্যার, মনে পড়েছে। যাক, তাও তাড়াতাড়ি মনে পড়লো। গগনের সঙ্গে ঝগড়া হয়েছিল না? হ্যাঁ, ওটা তো স্যার এমনি একটু কথা কাটাকাটি হয়েছিল, তারপর সব ঠিকঠাকও হয়ে গেছিল স্যার। এইরকম খুচখাচ তো লেগেই থাকে আমাদের মধ্যে। কি ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল তোদের মধ্যে? আসলে স্যার আগে আমি গগনদের পাশেই থাকতাম, তাই ইলেকট্রিসিটির বিল নিয়ে মাঝে মাঝে তর্কাতর্কি হতো। স্যার, ছোটখাটো ইলেকট্রিকের বিলের জন্য কেউ কি কাউকে মারতে পারে? না। কিন্তু এ তো গগনকে খুনি করে দিয়েছে। না স্যার, আমি গগনকে মারিনি স্যার, আমি সত্যি বলছি। স্যার কেউ যদি প্রমাণ দিতে পারে যে আমি গগনকে খুন করেছি, তাহলে আপনারা যা খুশি সাজা দেবেন স্যার। সচিন, স্যার স্যার স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, কেউ গুলি চালিয়েছে। গুলি লেগেছে তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই যে স্যার। এই! নিখিল, তুমি এদিক দিয়ে যাও।
এই দাঁড়া, দাঁড়া বলছি। চিৎ করো দেখি। স্যার ও তো বুকে গুলি লেগেছে। বুকে গুলি লেগেছে? কিন্তু আমি তো এর পায়ে গুলি চালিয়েছিলাম, তাও পেছন থেকে। এর বুকে কি করে গুলি লাগলো তাহলে? কিন্তু স্যার পেছন থেকে গুলি লাগলে তো পিঠে গুলির ক্ষত থাকবে, কিন্তু পিঠে তো কোনো ক্ষত নেই। সচিন, কেউ সামনে থেকে গুলি চালিয়েছে। দেখো আশেপাশে কেউ লুকিয়ে বসে আছে কিনা। কুইক! ক্যারাম ক্লাবের চাকরটা, এই ক্যারাম ক্লাবের চাকরটা জিতুকে কেন মারতে চাইছিল? জিতু, গগন আর চাকর, তিনজনের মধ্যে গগন আর জিতুর মধ্যে ঝগড়া হয়, যার ফলে গগন মারা যায়। তারপরে চাকর জিতুকে মারার চেষ্টা করে, কিন্তু ও নিজেই মারা যায়। কিন্তু বুঝে উঠতে পারছি না এই তিনজনের মধ্যে সম্পর্কটা কি। স্যার আমার মনে হয় এর পেছনে চতুর্থ কেউ আছে, যে চাকর টাকা দিয়ে জিতুর উপর হামলা চালিয়েছে, কিন্তু চাকর ফেল করায় ও ধরা পড়ে যাওয়ার ভয়ে চাকরটাকেও খুন করলো। কিন্তু স্যার, ও জানতে পারলো কি করে যে আমরা জিতুর বাড়িতে যেতে চলেছি? সেটাই তো যে লোকটা এই সমস্ত করাচ্ছে সেই আমাদের প্রতিটা পদক্ষেপে নজর রাখছে। আর ও জানতো যে জিতু ওর ব্যাপারে সব কিছু জানতো, আর সেই জন্য ওকেও মেরে ফেলার চেষ্টা করে। স্যার, যদি জিতু কিছু জানতো তাহলে আমাদের নিশ্চয়ই বলে দিত। খুব ভয় পেয়ে গেছিল। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, যে এই চাকরটা জিতুর ওপর আক্রমণ আমাদের সামনেই করলো কেন? আমরা ওখানে পৌঁছানোর আগে অথবা ওখান থেকে বেরোনোর পরেও তো করতে পারতো। এটাও হতে পারে ওই চাকরটাকে তোমাদের মারার জন্য পাঠানো হয়েছিল। স্যার যদি আমাদের মারার জন্যই পাঠিয়ে থাকে তাহলে দ্বিতীয়বার হামলা করার আগে 10 বার ভাবতে হবে, কিন্তু যদি জিতুকে মারতে চায় তাহলে দ্বিতীয়বার হামলা চালাতেই পারে। স্যার, গগনকে খুনি ফোন করেছিল পুলিশ স্টেশনের জাংশন বক্স থেকে, যাতে সন্দেহ জিতুর উপরে পড়ে। দয়া একটা কাজ করো, এই চাকরটা যেখানে কাজ করত ওই ক্যারাম ক্লাবের মালিকের সঙ্গে দেখা করো, আর সবকিছু খুঁটিয়ে জিজ্ঞাসা করো। খোঁজ নাও কে কে দেখা করতে আসতো ওই চাকরটার সাথে। ইয়েস স্যার। হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে অভিজিৎ? স্যার পাহাড়ি এলাকায় একটা লাশ পড়ে আছে। লাশ? আমার চাকরি যখন তোমার চোখের সামনে এত সব ঝামেলা পাকা ছিল, তার মানে তুমি ওর সঙ্গে যুক্ত? হ্যাঁ, জড়িত আছো চাকরের সঙ্গে তুমিও? ভগবানের দিব্যি স্যার, সত্যি ওর খারাপ কাজগুলোর ব্যাপারে আমি কিছু জানতাম না। তোমার চাকর 24 ঘন্টা এখানে পড়ে থাকতো, তাহলে কেন জানো না? স্যার 24 ঘন্টা তো ওরা থাকে না, কখনো কখনো বাইরে ঘুরে ফিরে আসতেও তো যায়। ওর সাথে দেখা করতে কে কে আসতো এখানে? স্যার দেখা করতে তো অনেক লোকই আসতো, কিন্তু বেশিরভাগ লোকই ওই গুন্ডা টাইপের। ও, তার মানে উল্টোপাল্টা কাজে জড়িত ছিল, সেই জন্যই খুন হয়ে গেছে ও। কালকে কেউ এসেছিল ওর সঙ্গে দেখা করতে এখানে? স্যার দেখা করতে কেউ আসেনি। হ্যাঁ, একটা ফোন অবশ্যই এসেছিল, আমি ওকে কথা বলতে শুনেছিলাম। কি কি কথা বলছিল ফোনে? স্যার ও কোনো একটা মর্গের ব্যাপারে কথা বলছিল। মর্গের ব্যাপারে কথা বলছিল? ক্যারাম ক্লাবে কাজ করা একটা লোক মর্গের ব্যাপারে কথা বলছিল কেন? আর কি শুনেছেন আপনি? স্যার আমি তো সেভাবে কিছু শুনিনি। তারপরে ও তাড়াতাড়ি আমার কাছে এলো আর বলল যে ওর কোনো এক আত্মীয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ওকে যেতে হবে। সময় কত হয়েছিল তখন? তাও ধরুন দুপুর 2টো নাগাদ হবে। দুপুর 2টোর সময়? এখানে আশেপাশে যতগুলো মর্গ আছে সেই সবগুলোতে এই চাকরের ছবিটা দেখিয়ে আমাদের জিজ্ঞাসা করতে হবে। কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। চলো।
যে ফোন করেছিল সে পালিয়ে গেছে? সেটাই তো প্রবলেম, কেউ পুলিশের চক্করে পড়তেই চায় না। স্যার অ্যাক্সিডেন্টের কেস মনে হচ্ছে। কিন্তু রাস্তাটা তো অনেকটাই দূরে কাজল, আর এখানে আশেপাশে টায়ারের কোনো চিহ্নও তো নেই। মনে তো হচ্ছে না এটা অ্যাক্সিডেন্ট। তার মানে স্যার লাশটাকে এখানে নিয়ে আসা হয়েছে? হতে পারে। বডিটা খুব ভালোভাবে চেক করে দেখি, দেখা যাক মৃত্যুর কারণটা কি। স্যার, তুমি এখানকার ইনচার্জ? হ্যাঁ, আমি এখানে দেখাশোনা করি। কিন্তু আপনারা আমরা সিআইডি অফিসার। আপনারাও জেনে গেছেন এই লাশটার ব্যাপারে? লাশের ব্যাপারে? হ্যাঁ, ওই লাশটার ব্যাপারেই আপনারা জিজ্ঞেস করতে এসেছেন, যেটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছিল? হ্যাঁ, চুরি হয়ে গিয়েছিল, ওই ব্যাপারেই। স্যার স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি জানি না হঠাৎ করে কিভাবে লাশটা গায়েব হয়ে গেল স্যার। লোকে মিথ্যে বলছে যে লাশটা আমিই চুরি করেছি। আমি লাশ চুরি করতে যাবো কেন? তাহলে কে চুরি করলো লাশটা? আমি জানি না স্যার। জানি না মানে? এই জায়গার দেখাশোনা তুমি করো তো, জানো না মানে? স্যার ওকে কেউ অজ্ঞান করে এখান থেকে লাশ নিয়ে চলে গেছে। আচ্ছা, এই ফটোটা রাখো তো, এই লোকটাই ছিল? স্যার, কেউ পিছন দিক থেকে আমার মাথায় মেরেছে। আমি ওর মুখটা দেখতে পাইনি স্যার। কটা নাগাদ ঘটেছিল এটা? এই গতকাল 2:30টার সময় হয়েছে। স্যার এই কাজটা নিশ্চয়ই রামুই করেছে। হ্যাঁ স্যার, ওই ক্যারাম ক্লাবের মালিক বলছিল রামু ওখান থেকে 2টো নাগাদ বেরোয়, আর এই জায়গা ওখান থেকে 20-25 মিনিট দূরে। কিন্তু রামু লাশটা চুরি করতে যাবে কেন? কি করবে ও লাশটা নিয়ে? আচ্ছা, ওই লাশটা ছিল কার? স্যার অ্যাক্সিডেন্টাল একটা কেস ছিল, ওটা শনাক্ত হয়নি। লাশের ছবিটা তো তুলেছিলে? হ্যাঁ স্যার, আমাদের রেকর্ডে সেটা আছে। ঠিক আছে, ওটা নিয়ে আসো। হ্যাঁ স্যার। স্যার এই নিন। মনে তো হচ্ছে এটা অ্যাক্সিডেন্টেরই কেস, কিন্তু অ্যাক্সিডেন্টটা এখানে হয়নি কাজল। এটা কি করে বুঝলেন স্যার? প্রথমত এই লাশটা আজকের নয়, দ্বিতীয়ত অ্যাক্সিডেন্ট যদি এখানেই হতো তাহলে মাটিতে এখানে আশেপাশে রক্ত থাকতো, কিন্তু মাটিতে কোথাও রক্তের দাগ নেই। রক্ত তো শুধু বডির উপরে রয়েছে আর ওর মুখে, আর কোথাও রক্ত নেই। এটা কি? আঙুলে সুতো বাঁধা? হ্যাঁ সচিন, বলো। কি? মর্গেট থেকে লাশ চুরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট একটু এই লাশের চেহারা কেমন বলো তো? হ্যাঁ, হুম, আরে তুমি যেমন লাশের কথা বলছো তেমন লাশ তো আমাদের সামনে পড়ে রয়েছে, আর এর পায়েও সুতো বাঁধা রয়েছে, যেমন মর্গে থাকে না লাশের পায়ে নাম্বারিং এর জন্য, তেমনই। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি লাশ। ও, মনে হচ্ছে এটা কোনো একটা ষড়যন্ত্র। লাশ এখানে এনে ফেলে রেখেছে আর আমাদেরকে ফোন করে ডেকে নিয়েছে। হ্যালো হ্যালো, অভিজিৎ স্যার। এই মোবাইল দে। তুমি একদম ঠিক বুঝেছো অফিসার, এটা আমাদের চাল ছিল যেটা কাজ করে গেছে। আমি তো এর আগে কখনো এই কথাটা ভাবিনি যে সিআইডির লোকেরা এত বোকা হবে যে আমাদের সহজ একখানা জালের মধ্যে ফেসে যাবে। আরে ফোন কেটে গেছে যখন আবার কল করো না, নেটওয়ার্কের প্রবলেমও তো হতে পারে। স্যার এখন তো নাম্বার সুইচ অফ আসছে। মোবাইল সুইচ অফ বলছে? সিআইডির সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছিস?
জানিস পরিণাম কি হবে? আরে এই পরিণামের কথা ছাড়, তুই বেশির থেকে বেশি কি করতে পারবি? কাতুকুতু দিবি? চল যা করে নে। মজা হবে। পিঁপড়ের যখন পাখনা গজায় তখন সে আগুনের দিকে ছোটে। তোরা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনলি। স্যার কাজলের ফোনও বন্ধ আসছে। কি দুজনের ফোন একসাথে সুইচ অফ? এ তো অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। আর অভিজিৎ স্যার বলছিলেন যে এই সব কিছু একটা চাল। স্যার কোথাও অভিজিৎ স্যার আর কাজল বিপদে নেই তো? শোনো নিখিল, সিআইডি অফিসারের জীবন সবসময় বিপদ সংকুল। নড়বে না অফিসার, না হলে গুলি চালিয়ে দেবো। এই দে, এই বন্দুকটা দে। হ্যাঁ এখনো সময় আছে, এখনো ভালোভাবে নিজেদের স্যারেন্ডার করে দে। এসব নাটক বন্ধ কর, বুঝলি? তোর মরার সময় এসে গেছে, তবুও তোর ভাষণ দেওয়ার স্বভাবটা এখনো গেল না, তাই না? উপরে যখন উপরে যাবি না তোরা, দেখবি অনেক চোর ডাকাত তোদের জন্য উপরে বসে আছে। তাদেরই তোরা ওখানে বসে শোনাতে থাকিস তোদের গল্প। আমাদেরকে মারতে কেন চাইছো? কারণ তোদের দুজনকে যখন ছটপট করে মরতে দেখবো, আমার বুকের ভেতরে যে প্রতিশোধের আগুনটা জ্বলছে সেটা শান্ত হবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? হ্যাঁ, তোমরাই আমার ভাইকে ধরে ফাঁসি কাঠে চড়িয়েছো, আর আমরা কিচ্ছু করতে পারিনি। কে কে ছিল তোর ভাই? জাগিয়া। যজ্ঞা? যজ্ঞা তোর ভাই ছিল? হ্যাঁ, সেই জাগিয়া যার নাম শুনে তোমাদের পা কাঁপতে থাকে। না জানি কত পরিবার শেষ করেছে, কত বাচ্চাকে অনাথ করেছে ও। ওর ফাঁসি হতো না তো আর কি হতো? ফাঁসির থেকেও বড় যদি কোনো শাস্তি হয়ে থাকে তাহলে সেটা ওর পাওয়া উচিত ছিল। দেব, ওর থেকেও বড় শাস্তি তোদের দেব। এই চিল কাকেরা তোদেরকে যখন কুড়ে কুড়ে খাবে খুব ভালো লাগবে। তোদের দুজনকে এমন মৃত্যু আমি দেব যে আজকের পর থেকে সিআইডির লোকেরা এই ঘটনাটাকে চাইলেও ভুলতে পারবে না। এই খাদে পড়ে চিৎকার করবে আর নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করবে। মনে সাহস রাখো কাজল। সিআইডি অফিসারদের জীবনের প্রতি পদে মৃত্যু। মৃত্যুতে আবার কিসের ভয়? আমরা সকালে যখন বাড়ি থেকে বেরোই তখন কি আমরা জানি এটা যে বাড়িতে আর ফিরবো কিনা? সাহস রাখো মনে। কার ধরে?
স্যার, এই দুজন হলো যজ্ঞার ভাই। পুরো সিআইডি টিমের উপর প্রতিশোধ নিতে চাইছিল। সিআইডির ওপরে প্রতিশোধ? কখনো স্বপ্নেও ভাবতে যেও না, বুঝেছ? এবার জেলে বসে প্রতিশোধ নিও নিজের ভাইয়ের মৃত্যুর জন্য। তোমাদের দুজনের তো ফাঁসি হবে, ফাঁসি।